আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুসলিউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব টলারেন্স এন্ড অটো ইমিউনিটির বাকি অংশটুকু নিয়ে। তো সোরিয়াসিস এটা হলো খুব কমন একটা স্কিন ডিজিজ। এটা কাদের বেশি হয়? যাদের ক্ষেত্রে HLA-CW6 জিনটা প্রেজেন্ট থাকে তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে HLA-C, তাহলে বলুন তো এটা কোন ধরনের MSC এর সাথে রিলেটেড? MSC 1 নাকি MSC 2? A B C হলো MHC 1 ক্লাসের। ওকে, আচ্ছা, তাহলে MSC 1 রিলেটেড প্রবলেম এটা। ওকে, তাহলে এই মানুষগুলো হলো সোরিয়াসিস প্রতি মোর প্রোন টু। ওকে, তো সোরিয়াসিসের বিষয়টা কি দেখেন, ইমিউনোপ্যাথোজেনেসিসটা, যে সোরিয়াসিসের ক্ষেত্রে যেটা হয় যে আপনার ইমিউন সিস্টেম যদি কেরাটিনোসাইটস এর এগেইনস্টে, কেরাটিনোসাইট মানে কি? আমাদের স্কিনের দুইটা লেয়ার, এপিডার্মিস, ডার্মিস। এপিডার্মিসের পাঁচটা লেয়ার: স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্ট্রেটাম বেসালি। পাঁচটা লেয়ার আপনারা পাবেন। তো এই পাঁচটা লেয়ারের সেলগুলোকে একসাথে মূলত কেরাটিনোসাইটস বলা হয়। তো যদি কোনো কারণে আপনার ইমিউন সিস্টেম এই কেরাটিনোসাইটস এর এগেইনস্টে CD4 টি সেলকে অ্যাক্টিভ করে ফেলে, ফলে CD4 টি সেল অ্যাক্টিভ হলে কি তৈরি হবে? হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 17 তৈরি হয় মেইনলি। ফলে ওরা তখন স্কিনে এসে ওই সেলগুলোকে অ্যাটাক করতে শুরু করবে, মানে সেখানে ইনফ্লামেশন শুরু করে দিবে। ফলে ইনফ্লামেশন যখন শুরু হবে স্কিনে, তখন বিভিন্ন ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ হয়। যেমন হেল্পার টি সেল 1 রিলিজ করবে ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারফেরন গামা। আর হেল্পার টি সেল 17 রিলিজ করবে কি? ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 22। এদের প্রত্যেকটার কাজ আমি বলেছিলাম। তো ওরা যখন এই সকল ইনফ্লামেটরি সাইটোকাইন, এরা হলো ইনফ্লামেটরি সাইটোকাইনস, যখন রিলিজ হবে তখন দেখেন আমাদের স্কিনের এপিডার্মিসের পাঁচটা সেল লেয়ার আমি একটু আগে বললাম, এর মধ্যে সবচেয়ে নিচে যে সেল লেয়ারটা থাকে সিঙ্গেল সেল লেয়ার। হ্যাঁ, এটাকে বলা হয় যে স্ট্রেটাম বেসালি। স্ট্রেটাম বেসালি এরাই হলো মূলত এক ধরনের স্টেম সেলের মতো কাজ করে। কি করে? ওরাই পরবর্তীতে এই প্রলিফারেশন করে করে বাকি সেল লেয়ারগুলো জন্ম দেয়। ঠিক আছে, ওদের থেকে তৈরি হয় বাকি সেল লেয়ারগুলো। আচ্ছা, তাহলে দেখেন যদি কোনো কারণে স্ট্রেটাম বেসালি সেল লেয়ারটা স্টিমুলেটেড হয়ে যায়, এটা হলো স্ট্রেটাম বেসালি স্টিমুলেটেড হয়ে যায়, তাহলে ওরা বেশি বেশি প্রলিফারেশন করবে খুব দ্রুত। ফলে বেশি বেশি কি তৈরি হবে? আপনার উপরের সেলগুলো বেশি বেশি তৈরি হবে। ওকে, ফলে স্কিনটা তখন মানে একটু থিক হয়ে যাচ্ছে। ওকে, এখন নরমালি স্ট্রেটাম বেসালি গুলো এরকম সেল তৈরি করে, অন্যদিকে আবার আমাদের কন্টিনিউয়াস সেলগুলো কি হচ্ছে? শেডিং হয়ে যাচ্ছে। আমরা এটা জানি শেডিং হচ্ছে। তাহলে একদিকে তৈরি করছে, আরেকদিকে শেডিং হচ্ছে। ফলে আলটিমেটলি ওরা একটা ব্যালেন্সে থাকে। এখন যদি শেডিং হওয়ার চাইতে প্রোডাকশন বেশি হয়, তাহলে কি হবে? আপনার স্কিনটা তখন একটু কি হয়ে যাবে? স্কেলি হয়ে যাবে। বিভিন্ন সাদা সাদা স্কেল দেখতে পাবেন স্কিনে। সোরিয়াসিসের ক্ষেত্রে যে বিষয়টা কেন হচ্ছে, তাহলে স্ট্রেটাম বেসালি এই সেলগুলোকে স্টিমুলেশন দিচ্ছে কে? এই যে ইনফ্লামেশনের কারণে সৃষ্টি হওয়া ইনফ্লামেটরি সাইটোকাইনস গুলো, ওরা স্ট্রেটাম বেসালিকে স্টিমুলেশন দিচ্ছে। ফলে ও দ্রুত বেশি বেশি র্যাপিডলি প্রলিফারেশনের মাধ্যমে কেরাটিনোসাইট গুলো তৈরি করছে। শেডিং এর চাইতে প্রোডাকশন বেশি। ঠিক আছে, নরমালি যেটা হয় আমাদের কেরাটিনোসাইট গুলো মানে রিপ্লেস হয়, শেডিং হয়ে যায় উইদিন 28 to 13 ডেজ এর মধ্যে। ওরা ডিস্ট্রয় হয় আবার তৈরি হয়। কিন্তু এখন এই স্ট্রেটাম বেসালিটা এত বেশি স্টিমুলেশন পাচ্ছে, সে উইদিন 3 to 5 ডেজ এর মধ্যে প্রলিফারেশন শুরু করে দিচ্ছে। ফলে কি হবে? আমাদের সোরিয়াসিসটা দেখা দেয়। আচ্ছা, একই সাথে এই কেরাটিনোসাইটস এর এগেইনস্টে অ্যাক্টিভেট হওয়া CD4 টি সেল গুলো, ঠিক আছে, আমাদের জয়েন্ট টিস্যুকে অ্যাটাক করে। দেখেন জয়েন্ট টিস্যুকেও অ্যাটাক করে, কিংবা জয়েন্ট টিস্যুর এগেইনস্টে অর্থাৎ জয়েন্টের সাইনোভিয়ামের এগেইনস্টেও কি হয়? CD4 টি সেল অ্যাক্টিভেটেড হয় সোরিয়াসিস ক্ষেত্রে। তখন আমরা যেটা পাই সোরিয়াসিসের সাথে রিলেটেড আর্থ্রাইটিস, এটাকে আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসেন SLE, সিস্টেমিক লুপাস এরিথ্রেমাটোসাস। তো সিস্টেমিক লুপাস এরিথ্রেমাটোসাস এই ডিজিজটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে মেইন যে অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি। তো অটো অ্যান্টিবডিটা
কোন সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করে, সেটা হচ্ছে নিউক্লিয়ার অ্যান্টিজেন। ওই কারণে এখানে অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিজ। ঠিক আছে, এই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিজ গুলো আমাদের কি করে, সেলকে অ্যাটাক করে। আচ্ছা, এখন দেখেন তাহলে এই যে অ্যাসিলিতে যে অটো অ্যান্টিবডিটা পাচ্ছেন, মানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিটা, সেটা প্রত্যেকটা অ্যান্টিবডি 5টা ক্লাসের যে কোনো একটা হবে, তাই না? আইদার ইমিউনোগ্লোবুলিন এম, আইদার ইমিউনোগ্লোবুলিন জি। আচ্ছা, একটু আমি সোরিয়াসিসের সিম্পটমটা একটু বলি আপনাদের। সোরিয়াসিস সিম্পটমটা কি, যে সোরিয়াসিসের ক্ষেত্রে আপনি স্কিনে রেইজড এরিথেমাটোসাস, অর্থাৎ একটু এরিথেমাটোসাস লাল কালারের প্লেক পাবেন, এন্ড সিলভারি স্কেল পাবেন। এটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলে ইমেজটা পাবেন। আর লোকেশন কোথায়, সোরিয়াসিসের স্কিন লিশনগুলো কোথায় বেশি হয়, এটা সাররা বেশি ধরে এক্সটেন্সর সারফেস অফ আর্ম, লেগ, এলবো জয়েন্ট, শিন অফ দি টিবিয়া এন্ড নি, স্ক্যাল্পে সবার হয় ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বেশি কমন সাইট। এছাড়াও হতে পারে রিস্ট, তারপর লাম্বোস্যাক্রাল এরিয়া, ইন্টারগ্লুটিয়াল ক্লেফট, এই জায়গাগুলোতে আপনি এই রেইজড এরিথেমাটাস প্লাগ পাবেন, লাল লাল হয়ে যাবে, এবং সিলভারি স্কেল, মাছের আইসের মতো পাবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, তাহলে এই অটো অ্যান্টিবডি যেটা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, সেগুলো হলো আইদার ইমিউনোগ্লোবুলিন জি অর ইমিউনোগ্লোবুলিন এম। আচ্ছা, এখন দেখেন ওরা যখন এই যে এগুলো হলো আমার একটা, এটা হলো একটা ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলসে অটো অ্যান্টিবডিটা এখন আছে, অটো অ্যান্টিবডি। তো সে ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমার সেলগুলোকে, অর্থাৎ নিউক্লিয়েটেড সেল মানেই তো নিউক্লিয়াস আছে, আর এই অ্যান্টিবডিটা তো নিউক্লিয়াসের এগেইনস্টেই অ্যাক্টিভ, ফলে সে বিভিন্ন জায়গায় গিয়ে ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে সেলকে অ্যাটাক করবে, সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। এখন আমি আপনাদের বলেছি যে সবগুলো এরকম এই অ্যান্টিবডি গুলো কিংবা ইমিউন কমপ্লেক্সে ডিপোজিশন হওয়ার বা অ্যাটাক করার কিছু পছন্দের জায়গা আছে। তো অ্যাসিলিতে এই অ্যান্টি নিউক্লিয়ার, এগুলো হলো অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, ওদের পছন্দের জায়গা হলো স্কিন, জয়েন্টস, কিডনি, এই 3টে জায়গা ওদের বেশি পছন্দ। ফলে ওরা যখন স্কিনে গিয়ে অ্যাটাক করে, স্কিনের মেইনলি কাকে অ্যাটাক করে, স্কিনে গিয়ে ওরা মেলানোসাইটসকে অ্যাটাক করে, ফলে সেখানে মেলানোসাইটস ডিস্ট্রাকশন শুরু করে দেয়। এই অ্যান্টিবডিগুলো যখন মেলানোসাইটসকে অ্যাটাক করে, তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়, ফলে কি হয়, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয়, ফলে মেলানোসাইট ডিস্ট্রাকশন হয়, ফলে সেখানে ভিটিলিগো দেখা দেয়। এই কারণে আপনারা দেখবেন অ্যাসিডি পেশেন্টদের ভিটিলিগো পাই আমরা। আর হচ্ছে জয়েন্টের সাইনোভিয়ামকে অ্যাটাক করে, ফলে সেখানে আর্থ্রাইটিস দেয়। সাইনোভিয়ামকে অ্যাটাক করবে, একইভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, এবং টিস্যু ইনজুরি এন্ড ইনফ্লামেশন, ফলে জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস। এছাড়াও ওরা কিডনির গ্লোমেরুলাসকে অ্যাটাক করে, ওই যে গ্লোমেরুলাসের একইভাবে বেসমেন্ট মেমব্রেনকে অ্যাটাক করে, করলে সেখানে আলটিমেটলি গ্লোমেরুলাসের টিস্যু ইনজুরি এন্ড ইনফ্লামেশন শুরু হয়, ফলে গ্লোমেরুলোনেফ্রাইটিস পাবেন আপনি। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে দেখেন অ্যাসিডিতে যে অ্যান্টিবডি বললাম কার এগেইনস্টে, অটো অ্যান্টিবডি, সেলফ অ্যান্টিজেনটা কি, নিউক্লিয়াসের এগেইনস্টে। ঠিক আছে, ফলে আলটিমেটলি সেখানে সে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স টিস্যু ইনজুরি করবে, মানে আমার বিভিন্ন হোস্ট সেলগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করবে। অন্যদিকে কমপ্লিমেন্টের একটা অংশ কেমোট্যাক্সিসের মাধ্যমে নিউট্রোফিলকে ডেকে আনবে, সে লাইসোসোমাল এনজাইম রিলিজ করে আশেপাশের সবগুলো আমার নিজের সেলকে ডিস্ট্রয় করে দিবে, আর ইনজুরি যেখানেই হবে সেখানেই কি হয়, ইনফ্লামেশন হবে। ফলে অ্যাসিডিতে এই বিষয়গুলো হয়। ওকে, এখন অ্যাসিডিক কাদের বেশি হয়, যাদের ক্ষেত্রে আপনি HLA-DR2 এবং HLA-DR3 টা পাবেন। ওকে, অর্থাৎ MHC প্রোটিনের জিন। তাহলে বলো তো এটা কোন MHC প্রোটিন, যেহেতু DR অবশ্যই MHC2 রিলেটেড। এখন মনে আছে আমি বলেছিলাম প্রথমে MHC2 রিলেটেড অটোইমিউন ডিজিজ গুলো কাদের বেশি হয়, ফিমেলে। তাহলে অ্যাসিডিক কাদের বেশি হবে, অ্যাসিডিক বেশি হবে ফিমেলদের। ওকে, এছাড়াও ফিমেলদের ইস্ট্রোজেন হরমোনটাও অ্যাসিডের জন্য রেসপন্সিবল বলে মনে করা হচ্ছে ইদানিং, কারণ ইস্ট্রোজেন হরমোনটা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি তৈরিতে স্টিমুলেশন দেয়। আচ্ছা, এছাড়াও যেমন এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম ডিটেইলস, হাইড্রোলাজিন অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে এবং সেটা অ্যাসিডি লাইক সিম্পটম প্রডিউস করে। অ্যাসিডি ইউজুয়ালি 20 থেকে 60 বছর বয়সের ওমেনদের দেখা দেয়। ঠিক আছে, এবং অ্যাসিডিটা এক্সাসারবেট করে, অর্থাৎ খুব বেড়ে যায় ডিউরিং প্রেগন্যান্সি। কেন হয়,
ডিউ টু হাই লেভেল অফ এস্ট্রোজেন। আচ্ছা, এছাড়াও রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আসেন। এবার রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, তাহলে দেখেন এখানে আপনাদের বুঝতে হবে বিষয়টা, রিউম্যাটিক ফিভার আর রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে একটা ডিফারেন্স আছে। যে এখানে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অটো অ্যান্টিবডি তৈরি করে, আপনার বডি নিজেই একটা সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভ অ্যান্টিবডি তৈরি করে। আর যেটা রিউম্যাটিক ফিভারে হচ্ছে যে কোনো একটা ফরেন মাইক্রো অর্গানিজম, অর্থাৎ মাইক্রো অর্গানিজম যখন আপনাকে ইনফেকশন করে, ওই মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা ক্রস রিঅ্যাক্ট করে আপনার কার্ডিয়াক মাসেলের মায়োসিনের সাথে। ঠিক আছে, তাহলে এটা হলো রিউম্যাটিক ফিভারের সাথে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ডিফারেন্স। তাহলে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসটা কাদের বেশি হয়? যাদের এটা হবে এইচএল, যাদের এইচএল এর DR4 জিনটা আছে, তাহলে এটাও MSc2 রিলেটেড, যেহেতু DR ক্লাস 2 তাদের হয়, এবং 30 থেকে 50 বছর বয়সে ওমেনদের হয়। কারণ কি? MSc2 রিলেটেড, ফলে সেটা ওমেনদের বেশি হয়। রুলস। এরপর হচ্ছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আমরা কি পাই? রিউম্যাটয়েড ফ্যাক্টর। তাহলে দেখেন রিউম্যাটয়েড ফ্যাক্টর যেটা বলছি, রিউম্যাটয়েড ফ্যাক্টর, এটা অ্যাকচুয়ালি হলো অটো অ্যান্টিবডি। অটো অ্যান্টিবডিটাকে আমরা রিউম্যাটয়েড ফ্যাক্টর বলি। এখন এই অটো অ্যান্টিবডি, সেটা তো একটা অ্যান্টিবডি নাকি? তাহলে তাকে অবশ্যই 5টা ক্লাসের যে কোনো একটা হতে হবে। এই অটো অ্যান্টিবডিটা ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন M হয়। দেখেন এই অটো অ্যান্টিবডি ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন M হয়। এখন এটা তো অটো অ্যান্টিবডি, তাহলে অটো অ্যান্টিজেন, অর্থাৎ এই অটো অ্যান্টিবডি কোন সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে? এটা হচ্ছে ইন্টারেস্টিং। সে হচ্ছে আমাদের নরমাল ইমিউনোগ্লোবুলিন G এর এগেইনস্টে কাজ করে। তাহলে এই অটো অ্যান্টিবডিটা কার এগেইনস্টে অ্যাক্টিভ? ইমিউনোগ্লোবুলিন G এর এগেইনস্টে। তার মানে দেখেন এখানে আমার ধরেন এটা হলো রিউম্যাটয়েড ফ্যাক্টরটা, অর্থাৎ অটো অ্যান্টিবডিটা, আর এটার জন্য অ্যান্টিজেন হচ্ছে আমার নরমাল একটা ইমিউনোগ্লোবুলিন G অ্যান্টিবডি। তাহলে এই যে হয়ে গেল অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এবার এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বিভিন্ন জায়গায় ডিপোজিশন হবে। ডিপোজিশন হওয়ার পরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, টিস্যু ইনজুরি এন্ড ইনফ্লামেশন হবে। তো দেখেন আমরা দেখে আসি সেটা। দেখেন তাহলে এই যে অটো অ্যান্টিবডি বা রিউম্যাটয়েড ফ্যাক্টর ইমিউনোগ্লোবুলিন M, সেটা ইমিউনোগ্লোবুলিন G এর সাথে বাইন্ড হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করছে। কোথায়? উইদিন দি ব্লাড ভেসেলস। ধরেন এই হলো ব্লাড ভেসেলস, এটা হলো ইমিউনোগ্লোবুলিন G, আর তার এগেইনস্টে অটো অ্যান্টিবডি অর্থাৎ রিউম্যাটয়েড ফ্যাক্টর, তারা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করলো। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বিভিন্ন জায়গায় ডিপোজিশন হবে। তাহলে সব কথা একই, কোন কোন জায়গায় ডিপোজিশন হয়? ডিপোজিশন হওয়ার আলাদা কিছু প্রিফারেবল সাইট থাকে। যেমন রিউম্যাটয়েড ফ্যাক্টরের কারণে সৃষ্টি হওয়া ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিশন হয় জয়েন্টস এর সাইনোভিয়াল মেমব্রেনে। কোন কোন জয়েন্ট? ইউজুয়ালি স্মল জয়েন্ট গুলো, যেমন কি কি আছে? প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এবং হচ্ছে স্মল জয়েন্টস অফ ফিট, তারপর হচ্ছে নি জয়েন্ট, সার্ভাইকাল স্পাইনের জয়েন্ট গুলো, এবং হচ্ছে শোল্ডার জয়েন্ট। এখানে সে ডিপোজিশন হয়, ফলে আর্থ্রাইটিসটা এখানে পাবেন। ঠিক আছে, এছাড়াও সে লাংসকেও অ্যাটাক করে এবং হার্টে পেরিকার্ডিয়ামকে অ্যাটাক করে। আর রিউম্যাটিক ফিভার, সেখানে হার্টের কোন অংশে অ্যাটাক হয়েছিল? মায়োমেট্রিয়া, অর্থাৎ হচ্ছে যে এটাকে কি বলে, কার্ডিয়াক মাসেল। হ্যাঁ, কার্ডিয়াক মাসেল অ্যাটাক হয়েছিল, মায়োকার্ডিয়াম, আর এখানে হচ্ছে পেরিকার্ডিয়াম। ওকে, আচ্ছা, তো যখন এই ইমিউন কমপ্লেক্সটা ডিপোজিশন হবে রিউম্যাটয়েড ফ্যাক্টর বিশিষ্ট, সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, ফলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হওয়ার মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হওয়ার পরে, এবং অন্যদিকে কমপ্লিমেন্টের এ সাবটাইপগুলো কেমোট্যাক্সিস করে নিউট্রোফিলকে ডাকবে, নিউট্রোফিল লাইসোসোমাল এনজাইম রিলিজ করবে, আর মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স পোর সৃষ্টির মাধ্যমে আমার হোস্ট সেলগুলোকে ডিস্ট্রয় করে সেখানে টিস্যু ইনজুরি এন্ড ইনফ্লামেশন করবে। ঠিক আছে, আচ্ছা, তাই আমরা রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেশেন্টের সিরামে খুব বেশি বেশি অটো অ্যান্টিবডি পাবো। অটো অ্যান্টিবডিটার নাম কি? রিউম্যাটয়েড ফ্যাক্টর। ঠিক আছে, রিউম্যাটয়েড ফ্যাক্টর হিউজ অ্যামাউন্ট RF পাবেন, এটাকে আমরা রিউম্যাটয়েড ফ্যাক্টর বলছি। এবং লো টাইটারস কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট প্রোটিন কমে যাবে। কেন? কারণ এই রিউম্যাটয়েড ফ্যাক্টর বিশিষ্ট
ইমিউন কমপ্লেক্সটা যে যে জায়গায় ডিপোজিশন হচ্ছে, জয়েন্টের সাইনোভিয়াম, লাংস, হার্ট, এবং ডিপোজিশন হলেই কমপ্লিমেন্ট সবগুলো ওদিকে ধাবিত হয়, ওরা ওখানে গিয়ে ওই যে মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করে, ফলে ব্লাডের প্লাজমাতে আপনি কমপ্লিমেন্ট প্রোটিনটা কম পাবেন, কারণ তারা সবাই ব্যস্ত কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে বিভিন্ন জায়গায়, জয়েন্ট, লাংস, হার্টে। এখন আসেন ভাস্কুলাইটিস। তো নাম দেখে বুঝছেন ভেসেল আইটিস, ইনফ্লামেশন, তার মানে ব্লাড ভেসেলে ইনফ্লামেশন। তো ভাস্কুলাইটিসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যে যদি ব্লাড ভেসেলসটা কোনো আর্টারি হয় সেই ভাস্কুলাইটিসকে বলবো আর্টারাইটিস, আর যদি কোনো ভেইন হয় সেটাকে বলবো ফ্লেভাইটিস। এখন আসেন এবার তাহলে ভাস্কুলাইটিসগুলো কেন হয়? মেইনলি অটো অ্যান্টিবডি আর অ্যান্টিজেন অর্থাৎ ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনের কারণে হয়। এবং এই ভাস্কুলাইটিসটা অ্যাকচুয়ালি কোনো একটা সিঙ্গেল অটো ইমিউন ডিজিজ না, বিভিন্ন অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে তার সাথে ভাস্কুলাইটিসটাও হতে পারে। যেমন এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, সেই ক্ষেত্রেও ভাস্কুলাইটিস হয়। এবং ভাস্কুলাইটিস হওয়ার কারণে দেখবেন এসএলই পেশেন্টদের বিশেষ করে এটা দেখা যায় যে মেলার বোনের উপরে, হ্যাঁ মানে ফেসে জায়গাটা একটু মানে এরিথেমাটাস হয়ে যায়, লালচে বর্ণের হয়ে যায় ভাস্কুলাইটিসের কারণে, ঠিক আছে? তো ভাস্কুলাইটিসটা অনেক ডিটেইলস, এটা আপনারা ইনশাআল্লাহ ডিটেইলস পরে পড়তে পারবেন, যেমন পলিআর্টারাইটিস নোডোসা, হেনোজ-স্কনলেইন পারপুরা, তারপর হচ্ছে ক্রায়োগ্লোবিউলিন রিলেটেড ভাস্কুলাইটিস। এটা কাদের দেখা যায়? হেপাটাইটিস সি ইনফেকশন যাদের হয় তাদের ক্ষেত্রে এটা দেখা যায়, হেপাটাইটিস সি। এছাড়াও হচ্ছে যেটা একটু আগে বললাম যে অ্যাসিডিটো ভাস্কুলাইটিস হয়, তারপর হচ্ছে আমাদের গ্র্যানুলোম্যাটোসিস, পলিঅ্যানজাইটিস, এটাকে আমরা বলি ওয়েজনার্স গ্র্যানুলোম্যাটোসিস। এই ওয়েজনার্স গ্র্যানুলোম্যাটোসিসে কোন ব্লাড ভেসেলস গুলো বেশি অ্যাটাক হয়? আপার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড কিডনিজ, ঠিক আছে? আর একটা হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস, সেখানে কোন ব্লাড ভেসেলস অ্যাটাক হয়? টেম্পোরাল আর্টারি। আচ্ছা, সাইন সিম্পটমস হচ্ছে ডিপেন্ড করছে কোন অর্গান বা সিস্টেমের ব্লাড ভেসেলস অ্যাটাক হয়েছে, সেটার উপরে ডিপেন্ড করছে সাইন সিম্পটমস কি পাবেন ভাস্কুলাইটিসের ক্ষেত্রে। বাট জেনারেলাইজড ভাবে মানে জেনারেলি যে কোনো ভাস্কুলাইটিসের ক্ষেত্রে আমরা কিছু কমন সাইন সিম্পটমস পাই, যেমন হচ্ছে ফিভার, ওয়েট লস, আর্থ্রালজিয়া, মায়ালজিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। এবার আসেন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। তো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসটা কি? রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসটা হলো, এটা কাদের বেশি হয়? যে ম্যানদের HLA B27 জিন প্রেজেন্ট থাকে। তাহলে দেখেন বি, তাহলে ABC, তাহলে এটা কোন এমএসসি রিলেটেড জিন? MEC1। দেখছেন, বলেছিলাম না যে MEC1 রিলেটেড অটোইমিউন ডিজিজ গুলো মেইলের বেশি হয় বা ম্যানদের ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা, তো এখন দেখেন প্যাথোলজিটা আমরা দেখি। তো এই যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এই রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসটা হওয়ার আগে পেশেন্টের কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, প্রিভিয়াস হিস্ট্রি পাবেন, পেশেন্ট আপনাকে দিবে ব্যাকটেরিয়াল ইনফেকশন হিস্ট্রি দিবে। যেমন কি কি? শিগেলা, স্যালমোনেলা, ইয়েরসিনিয়া, ক্যাম্পাইলোব্যাক্টার এন্ড ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস। এই শিগেলা থেকে ক্যাম্পাইলোব্যাক্টার ওরা করে এন্টেরিক ইনফেকশন, এবং ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস এটা দিয়ে হয় ইউরেথ্রাইটিস। ওকে, আচ্ছা, তো যখন এই ইনফেকশন গুলো হবে, তাহলে এরা যেহেতু একটা ব্যাকটেরিয়া, তাহলে আপনার বডি ওদের এগেইনস্টে কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। এখন সমস্যা হয়ে গেল যে এই এই ওদের এগেইনস্টে যে অ্যান্টিবডিটা অ্যাক্টিভ হলো, তাহলে এই প্যাথোজেন গুলো, এই ব্যাকটেরিয়া গুলোর অ্যান্টিজেনের সাথে যদি আপনার কোনো সেলফ অ্যান্টিজেনের স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে, তখন এই অ্যান্টিবডি গুলো ভুল ক্রমে ওই সেলফ অ্যান্টিজেন গুলোকে অ্যাটাক করা শুরু করবে, অর্থাৎ ক্রস রিঅ্যাকশন, যেটা ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি, ক্রস রিঅ্যাকশন। ওকে, তো দেখেন কোন সেলফ অ্যান্টিজেনের সাথে এই ব্যাকটেরিয়া গুলোর মিল পাওয়া যায়, সেটা হলো কনজাংটিভা, ইউরেথ্রা এন্ড জয়েন্ট, বিভিন্ন জয়েন্টের। ফলে এই আমাদের যেটা এখানে হচ্ছে, সেক্ষেত্রে আমরা সিমটম গুলো পাবো। কোনটার সিমটম পাবো আমরা? রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউরেথ্রাইটিস, যেহেতু ইউরেথ্রাকে অ্যাটাক করছে, কনজাংটিভাইটিস, কনজাংটিভাকে অ্যাটাক করার কারণে, এবং হচ্ছে জয়েন্টকে অ্যাটাক করার কারণে আমরা আর্থ্রাইটিস পাবো। তাহলে ইউরেথ্রাইটিস, আর্থ্রাইটিস এন্ড কনজাংটিভাইটিস, এই একটা
ব্যাখ্যা ল্যাঞ্জে দেওয়া আছে ক্রস রিঅ্যাকশন, অথবা এমনও হতে পারে যে এই ব্যাকটেরিয়াগুলোর এগেনস্টে যে অ্যান্টিবডিটা অ্যাক্টিভ হলো সে অ্যান্টিবডি এই ব্যাকটেরিয়াগুলোর অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়, হ্যাঁ, প্যাথোজেনিক অ্যান্টিজেন নট সেলফ অ্যান্টিজেন। তাহলে এই অ্যান্টিবডিটা এই প্যাথোজেনিক অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করছে। তাহলে কোথায় তৈরি করছে এটা? উইদিন দি ব্লাড ভেসেলস। তাহলে ব্লাড ভেসেলস এর মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বা ইমিউন কমপ্লেক্স তৈরি হলো, পরবর্তীতে সেটা ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে বিভিন্ন টিস্যুতে ডিপোজিশন হবে। কোন কোন টিস্যুতে? ওই যে একই কথা, প্রেডিলেকশন কার প্রতি? কনজাংক্টিভা, ইউরেথ্রা এন্ড জয়েন্টস। তাহলে আমরা বলতে পারি যে রিঅ্যাকটিভ আর্থ্রাইটিসটা দুইটা মেকানিজমে হয়, একটা হচ্ছে ক্রস রিঅ্যাকশন, আরেকটা হচ্ছে যে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো মেকানিজমই ল্যাঞ্জে দেওয়া আছে। আচ্ছা, এখন এর পরে আসেন এই যে রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস, তাহলে আমরা বলেছিলাম না সেটা জয়েন্টের সাইনোভিয়ামকে অ্যাটাক করে। দেখেন এই যে, তাহলে কোন কোন জয়েন্ট? নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, ফিট, হিল, লো ব্যাক অর বাটক। হ্যাঁ, এই জায়গার মধ্যে আর্থ্রাইটিসটা ইউজুয়ালি হয়। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার যে রিঅ্যাকটিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনার যে জয়েন্ট ইনভলভমেন্ট হবে সেটা অ্যাসিমেট্রিক, অর্থাৎ হয়তো হতে পারে শুধু ডান হাত অথবা বাম হাত, একই সাথে উভয় পাশে মানে হয় না, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই রিঅ্যাকটিভ আর্থ্রাইটিসকে আগে বলতো রেইটার সিনড্রোম, এটা আমি বলেছিলাম ভিডিও প্রথমের দিকে। তাহলে রেইটার সিনড্রোম আমরা কয়টা ফিচার পাবো? তিনটা, আর্থ্রাইটিস, কনজাংক্টিভাইটিস এন্ড ইউরেথ্রাইটিস। এটাকে বলে ক্যান্ট মুভ, ক্যান্ট পি, ক্যান্ট সি, ঠিক আছে? অর্থাৎ ক্যান্ট মুভ ডিউ টু আর্থ্রাইটিস, ক্যান্ট সি ডিউ টু কনজাংক্টিভাইটিস, ক্যান্ট পি ডিউ টু ইউরেথ্রাইটিস। ওকে, এবার আসেন যে গুড পাস্টিউর সিনড্রোম। এই গুড পাস্টিউর সিনড্রোমের ক্ষেত্রে কাদের হয়? যাদের HLA-DR2 জিনটা প্রেজেন্ট। তাহলে এটা কোন ধরনের জিন? MHC2 প্রোটিন রিলেটেড। তাহলে কাদের বেশি হওয়ার চান্স? ফিমেলদের বেশি হওয়ার চান্স। ওকে, আচ্ছা, এখন এই যে গুড পাস্টিউর সিনড্রোমের ক্ষেত্রে যে অটো অ্যান্টিবডিগুলো তৈরি হয় সেটা যেহেতু অটো, তাহলে তার সেলফ অ্যান্টিজেন কোনটা? কোন সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে? সেটা হলো কোলাজেন। কিসের কোলাজেন? বেসমেন্ট মেমব্রেনের। কার বেসমেন্ট মেমব্রেন? ক্যাপিলারির। কোন কোন অর্গানের ক্যাপিলারি? একটা হলো পালমোনারি ক্যাপিলারি আর একটা হলো গ্লোমেরুলার ক্যাপিলারি। ক্লিয়ার? তাহলে এই অ্যান্টিবডিটা, এই অটো অ্যান্টিবডিটা দুটো অর্গানকে অ্যাটাক করে, একটা হলো লাংসকে অ্যাটাক করে, আরেকটা হলো যে কিডনিকে অ্যাটাক করে। এই দুটোকে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এই দুটোকে অ্যাটাক করবে। লাংসকে যখন এই অটো অ্যান্টিবডিগুলো অ্যাটাক করবে, ধরেন এটা হলো পালমোনারি ক্যাপিলারি, এটা হলো পালমোনারি ক্যাপিলারি। ওকে, তো এই পালমোনারি ক্যাপিলারি এটা হলো বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, ফলে সেখানে কোলাজেন থাকে। তাহলে এখানে যখন এই অটো অ্যান্টিবডিগুলা এসে বাইন্ড করবে, ফলে বাইন্ড করার পরে এখন হয়ে গেল কি? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তারপরে এখানে কমপ্লিমেন্ট এসে লাগা শুরু করবে, ফলে হবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তারপরে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, হয়ে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা এই ক্যাপিলারিটাকে ডিস্ট্রয় করে দিবে। ফলে সেখানে কি হবে? ক্যাপিলারি ডিস্ট্রয় করে দিলে ক্যাপিলারির ভেতরে যে আরবিসি ছিল, এই যে আরবিসি গুলা বেরিয়ে যাবে, ফলে সেখানে হেমোরেজ হবে, ব্লিডিং হবে, ঠিক আছে? তো ব্লিডিং হলে দেখা যাচ্ছে পালমোনারি হেমোরেজ। আর যদি সেটা গ্লোমেরুলাস হয়, অর্থাৎ কিডনির ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারি, ফলে সেখানে দেখা দিবে কি? আগের মতো আমরা অনেকবার আলোচনা করেছি, গ্লোমেরুলোনেফ্রাইটিস দেখা দিবে, ঠিক আছে? তো এই ছিল ব্যাখ্যাটা। তাহলে অটো অ্যান্টিবডি সে গিয়ে পালমোনারি ক্যাপিলারির বেসমেন্ট মেমব্রেন অথবা গ্লোমেরুলাসের বেসমেন্ট মেমব্রেনের কোলাজেনের সাথে বাইন্ড করবে। তাহলে এই অটো অ্যান্টিবডিটার অ্যান্টিজেন হলো কোলাজেন, এটা মনে রাখেন। আচ্ছা, বাইন্ড করার পরে সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো,
তারপরে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে। পরে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স অন্যদিকে কেমোট্যাক্সিসের মাধ্যমে আসা নিউট্রোফিল ওরা লাইসোসোমাল অ্যান্টিজেন রিলিজ করে সেখানে কি করবে, টিস্যু ইনজুরি এন্ড ইনফ্লামেশন করবে। গ্লোমেরুলার নেফ্রাইটিস হচ্ছে, আর অন্যদিকে লাংসের ক্ষেত্রে পালমোনারি হেমোরেজ হচ্ছে। তাই এই ছিল আমাদের টলারেন্স এন্ড অটো ইমিউনিটি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।